পাবনা 1 ও 2 আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। সীমানা জটিলতায় আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। দ্রুত সমাধান চান এলাকাবাসী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। নির্বাচন স্থগিত করে দিয়েছে, এতে আমরা খুবই হতাশাগ্রস্ত। যত দ্রুত সম্ভব এটা সমাধান করে নির্বাচনটা হয়ে গেলে ভালো হয়। আপনারা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগটা করে দিন। প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনের আবেদন। কাল থেকে 9 দিন চলবে শুনানি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। মনোনয়নটি বাতিল করেছেন, সমাধানযোগ্য স্থান এখানে বসে। রাজনৈতিক দিকটার প্রতিবাদ করছি এবং প্রশাসনের ব্যাপারটা আমি একটু সন্দিহান। নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর পদক্ষেপ নেই সরকারের। অভিযোগ বিএনপির। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ। নির্বাচনী আমেজের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে এআই এর অপতথ্য। অপপ্রচারে তৈরি হচ্ছে সহিংসতার আশঙ্কা। সুযোগ নিতে পারে স্বার্থান্বেষী মহল, বলছেন বিশ্লেষক। ঘন কুয়াশায় 3 জেলায় দুর্ঘটনা। চট্টগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত 3। কুমিল্লা মুন্সিগঞ্জেও প্রাণহানি। নৌপথে নির্দেশনা মানছেন না লঞ্চ মালিকরা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের চেষ্টা। রাজধানীতে ক্রেতা সেজে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। আটক 2। রংপুরেও চক্রের 2 জন গ্রেফতার। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত বেড়ে 45। খামেনির পদত্যাগ দাবি। হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছে ইসি। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন আব্দুর রহমান আল মাসুদ। দ্রুত এই সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয় ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মী। তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। নানা কৌশলে মাঠে নিজেদের সরব উপস্থিতি জানান দেন মনোনয়ন প্রত্যাশীরা। এক্ষেত্রে কিছু আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেখা দেয় জটিলতা। তেমনি 2 আসন পাবনা 1 ও 2। বৃহস্পতিবার আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই 2 আসনে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিতের সিদ্ধান্তে অনেকটাই হতাশ এলাকাবাসী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ভোটে অংশ নিতে দ্রুত সীমানা সংক্রান্ত জটিলতার সমাধান চান তারা। আজ জোরাত করে বলছি, আপনারা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগটা করে দিন। ভোট মানুষের মৌলিক অধিকার, দেশের জনগণের ক্ষতিতে দেশের সরকার দরকার। সাথিয়া ও বেড়া উপজেলার একটি পৌরসভা ও 4টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা 1 আসন। অন্যদিকে বেড়ার বাকি অংশ এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন। 2024 সালের 4 সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে সাথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা 2 আসনের সীমানা চূড়ান্ত করা হয়। আর এতেই বাধে বিপত্তি। হাইকোর্টে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বেড়া উপজেলার জহিরুল ইসলাম এবং সাথিয়া উপজেলার আবু সাইদ। 17 সেপ্টেম্বর প্রাথমিক শুনানি শেষে পরদিন রায় দেন হাইকোর্ট। সেখানে পাবনা 1 ও 2 আসন দুটি আগের মতোই পুনর্বহাল করে 24 ঘন্টার মধ্যে গ্যাজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশনও পাবনার আসন দুটি নিয়ে 24 ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত চেয়ে পাবনা 1 আসনে জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান এবং নির্বাচন কমিশন আলাদা আবেদন করেন। 5 জানুয়ারি আবেদন শুনে সংশোধিত বিজ্ঞপ্তিটি স্থগিত করে দেন সর্বোচ্চ আদালত। ফলে আসন দুটির ক্ষেত্রে ইসি 4 সেপ্টেম্বরের করা গ্যাজেটই বহাল হয়। সময় সংবাদ, পাবনা। সবুজ। আসলে দীর্ঘদিন ধরেই পাবনা 1 আসন এবং 2 আসন সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। আমি যদি একটু পূর্বে ফিরে যেতে চাই তাহলে
এই আসনটি পূর্বে ছিল সাতক্ষীরা, পাবনা 1 আসনটা ছিল সাতক্ষীরা এবং বেড়া আংশিক আসন। তার পরবর্তীতে কিন্তু প্রকাশ করা হয় সাতক্ষীরাকে একক আসন হিসেবে ঘোষণা করা হয়। এরপরে কিন্তু আবারও সাতক্ষীরা বেড়ার সঙ্গে সংযুক্ত করা হয়। এ নিয়ে কিন্তু নানা বিতর্ক, নানা আলোচনার পর আজকে কিন্তু নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই পাবনা 1 আসন এবং 2 আসনের নির্বাচন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন নিষিদ্ধ করা হয়নি। এদিকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, ভ্যান চালক থেকে সাধারণ ভোটার, তারা কিন্তু মনে করছেন যে নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। তারা বেশিরভাগই মনে করছেন নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। এই কারণটা নিয়ে কিন্তু নানা ধরনের সমালোচনা আমরা স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হাট বাজার ঘুরে জানতে পেরেছি। তারা বলছেন যে আসলে দীর্ঘ 18টি বছর তারা কিন্তু মনের মতো করে ভোট প্রদান করতে পারেনি। দীর্ঘ 18টি বছর পর তারা যে আসলে সুস্থ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে বলে কিন্তু তারা ভোট প্রদান করবেন এমনটা কিন্তু ভেবেছিল। তারা বলছেন যে আসলে ভোট প্রদান করতে পারবে না, কিন্তু আসলে তেমনটি কিন্তু বলা হয়নি নির্বাচন কমিশন থেকে। তার বলা হয়েছে সাময়িকভাবে নির্বাচন কার্যক্রমটা নিষিদ্ধ করা হয়েছে, মূলত নির্বাচন নিষিদ্ধ করা হয়নি। এদিকে জেলা প্রশাসক এবং স্থানীয় উপজেলা প্রশাসন কর্মকর্তার সঙ্গে উপজেলা যে কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, তার সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে বলছেন যে উপর থেকে অর্থাৎ কেন্দ্র থেকে তাদেরকে কোনো প্রকারের নির্দেশনা কিন্তু এখনো দেয়নি, অর্থাৎ লিখিত যে কাগজ সেটা কিন্তু তারা দেয়নি, যে কারণে তারা এখন পর্যন্ত কিন্তু কোনো কার্যক্রম গ্রহণ করতে পারছে না। এদিকে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে জেলা জুড়ে, সে কারণে কিন্তু চৌকস পুলিশ সুপার রেজিনুর ইসলামের অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়। জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আবেদনের শেষ দিন আজ। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে 550 আপিল আবেদন জমা পড়েছে। কাল থেকে শুনানি শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিনেও নির্বাচন কমিশনে প্রার্থীদের দীর্ঘ লাইন। শুক্রবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল আবেদন জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীদের বেশিরভাগেরই অভিযোগ 1% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে। 1% সমর্থনের যে বিষয়টা ভোটারদের, সে কারণে মূলত আমার মনোনয়নটা বাতিল করা হয়েছে। 1% ভোটারের অসঙ্গতি যেখানে তিনি দেখিয়েছেন, সেখানে বলেছেন যে 6 জন ভোটারের তথ্য যাচাই করেছেন, কিন্তু আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি। 1% যেটা সমর্থন দেখাতে হয়, সে তারা এখানে কি রকম একবার বলল যে 2 জনের সিগনেচার নাই। তালিকা অনুযায়ী তারা যাচাই বাছাই করতে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আসলে স্বচ্ছ হয়নি। ইসি কর্মকর্তারা জানান 5 জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় 550 আপিল আবেদন জমা পড়েছে। আমার যিনি প্রস্তাবকারী ছিলেন উনি অন্য একটি আসনের ভোটার। এখানে আমার মহাসচিব স্যারের স্বাক্ষর রয়েছে, কিন্তু সভাপতি স্বাক্ষর নেই বিধায় তিনি আমার মনোনয়নটি অবৈধ ঘোষণা করেছেন। আমাদের 25টার অধিক আমাদেরকে অবৈধ ঘোষণা করছে। মহাসচিবের নাম চেঞ্জ করার জন্য, ওই জন্য বাতিল হয়েছে। ইসিতে দায়ের হওয়া আপিলগুলোর শুনানি 10 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বাতিল হওয়া 7 শতাধিক মনোনয়ন এবং যে প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা, সেই বাতিল হওয়া মনোনয়নগুলোর যে আপিল প্রক্রিয়া তারা শেষ দিন, আজকে শেষ দিন সকাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ শুক্রবারের প্রথমার্ধে প্রায় আজকে পর্যন্ত 527টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে এখন পর্যন্ত আজকের দিনে 58টি আপিল আবেদন জমা হয়েছে। এখনও আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ভবনের নিচে আপিলের যে আবেদনের যারা প্রার্থী রয়েছেন তারা এখনও ভিড় করছেন। আজকে সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন সচিবালয়ে 10টি বুথে, আঞ্চলিক বুথে তাদের এই যে অভিযোগ এবং সংক্রান্ত যে আপিল, সেই আপিলগুলো গ্রহণ করা হচ্ছে এবং আজ বিকেল 5টা পর্যন্ত এই আপিল আবেদনের যে গ্রহণের যে প্রক্রিয়া তা চলমান থাকবে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে
যে প্রার্থীরা বিগত কয়েকদিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্রটি এবং প্রার্থিতাটি বৈধ বলে বিবেচিত হয়নি। সেই প্রার্থীরাই আসলে গত 5 জানুয়ারি থেকে আজকে 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত তাদের অভিযোগের বিরুদ্ধে আপিল করার একটি সুযোগ পেয়েছিল। সেই সুযোগের যে প্রক্রিয়া তা আজ বিকেল 5টায় শেষ হচ্ছে। আপনাদের এখনও আমরা দেখানোর চেষ্টা করছি যে 10টি যে আঞ্চলিক বুথ রয়েছে প্রতিটি বুথেই যে আপিলকারীদের বিপুল ব্যাপক পরিমাণ উপস্থিতি, অর্থাৎ শেষ মুহূর্তের যে ব্যস্ততা তা আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি। তো আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সারা দেশ থেকে প্রায় 2000-এরও বেশি প্রার্থীর মনোনয়নপত্র জমা নেয়ার পর প্রায় 7 শতাধিক প্রার্থীর প্রায় 7 শতাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয় এবং সেই 700 জনের জন্যই গত 5 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত তাদের সেই মনোনয়নের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছিল। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে আপিলের শেষ দিনের খবর। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশনে। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিগত সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল নেতাদের ঢুকতে দেয়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ কারণে তারা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি, এবারও কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, স্বেচ্ছাসেবক দলের যে সদস্য সচিব মুসাব্বির হত্যার ঘটনায় মূলত বিচারের দাবিতে আমরা দেখছি যে বসুন্ধরা গেটের পিছন থেকে এলাকাবাসী এবং দলের নেতাকর্মীরা কিন্তু একটি মিছিল বের করেছেন কিছুক্ষণ আগে, এবং সেই মিছিল মূলত বসুন্ধরা গেটের পিছন থেকে বের হয়ে সেটি এখন ফার্ম গেটের দিকে যাচ্ছে। ফার্ম গেট প্রদক্ষিণ করে তারপর সেটি কারওয়ান বাজারে গিয়ে শেষ হবে। মূলত আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমন আমাদেরকে জানিয়েছে যে হত্যার 2 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কাউকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সেটির ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছিলেন, এবং আমরা দেখছি যে শুধুমাত্র এখানে দলের নেতাকর্মীরা নয়, এলাকাবাসীও কিন্তু তাদের সাথে যোগ দিয়েছেন এবং পুরো তারা স্লোগানে বিচারের দাবির কথাটি বারবার বলছিলেন। এবং তাদের একটি কথা যে হত্যা ঘটনার যে 2 দিন পেরিয়ে গেল এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তার কথাটি বারবার তারা বলছিলেন, এবং সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এদিকে সকালের দিকেই কিন্তু তেজগাঁ থানার যে ওসি তিনি কিন্তু জানিয়েছেন যে নতুন সিসিটিভির ফুটেজ তাদের হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারাও অনেকটা স্পষ্ট বলে দাবি করেছেন, এবং সেই জায়গা থেকে তা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে পুলিশ জানিয়েছে। এবং কিছুক্ষণ আগেই মূলত জুম্মার নামাজের পরপরই রাজধানীর বসুন্ধরা শপিং মলের যে পেছনের গেট, সেই পেছনের গেট থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যে সাবেক সদস্য সচিব
আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে তারা মূলত এই মিছিলটি বের করেন এবং এই মিছিলটি এখন ফার্মগেটের দিকে যাচ্ছে এবং ফার্মগেট প্রদক্ষিণ করে সেটি কারণ বাজারে গিয়ে শেষ হবে এবং তারা বারবারই বলছে যে এই দুদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের এখনও কাউকে কেন শনাক্ত করতে পারেনি সেটির কথাই তারা বারবার বলছিলেন। তো সব কিছু মিলে যদি বলে যে বলা চাই যে এই ছিল আমার কাছে রাজধানীর এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফার্মগেট এলাকায়। বিক্ষোভ কর্মসূচির সব শেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ময়মনসিংহ নগরের শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, এমন কিছু ঘটেনি যাতে বলা যাবে লেভেল প্লেইং ফিল্ড নেই। এর আগে সকালে নগরের জুবলি রোডে অবস্থিত মাজার ও ঘাট এলাকার হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ রহমতুল্লাহি আলাইহি এর মাজার পরিদর্শন করেন শফিকুল আলম। নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে, আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি। ছোট পার্টি হোক, সবার জন্য আমি বলবো প্ল্যাটফর্মটা সমান। যে অ্যাটমসফিয়ার আছে আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে। ক্যান্ডিডেটরা অনেকে বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, স্বেচ্ছাসেবক দলের যে সদস্য সচিব মুসাব্বির হত্যার ঘটনায় মূলত বিচারের দাবিতে আমরা দেখছি যে বসুন্ধরা গেটের পিছন থেকে এলাকাবাসী এবং দলের নেতাকর্মীরা কিন্তু একটি মিছিল বের করেছেন কিছুক্ষণ আগে এবং সেই মিছিল মূলত বসুন্ধরা গেটের পিছন থেকে বের হয়ে সেটি এখন ফার্ম গেটের দিকে যাচ্ছে। ফার্ম গেট প্রদক্ষিণ করে তারপর সেটি কারওয়ান বাজারে গিয়ে শেষ হবে। মূলত আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে যে হত্যার দুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সেটির ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছিলেন এবং আমরা দেখছি যে শুধুমাত্র এখানে দলের নেতাকর্মীরা নয়, এলাকাবাসীও কিন্তু তাদের সাথে যোগ দিয়েছেন এবং পুরো তারা স্লোগানে বিচারের দাবির কথাটি বারবার বলছিলেন এবং তাদের একটি কথা যে হত্যা ঘটনার যে দুদিন পেরিয়ে গেল এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তার কথাটি বারবার তারা বলছিলেন এবং সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এদিকে সকালের দিকেই কিন্তু তেজগাঁ থানার যে ওসি তিনি কিন্তু জানিয়েছেন যে নতুন সিসিটিভির ফুটেজ তাদের হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারাও অনেকটা স্পষ্ট বলে দাবি করেছেন এবং সেই জায়গা থেকে তা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে পুলিশ জানিয়েছে। এবং কিছুক্ষণ আগেই মূলত জুম্মার নামাজের পরপরই রাজধানীর বসুন্ধরা শপিং মলের যে পেছনের গেট, সেই পেছনের গেট থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যে সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে তারা মূলত এই মিছিলটি বের করেন এবং এই মিছিলটি এখন ফার্মগেটের দিকে যাচ্ছে এবং ফার্মগেট প্রদক্ষিণ করে সেটি কারণ বাজারে গিয়ে শেষ হবে এবং তারা বারবারই বলছে যে এই দুদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের এখনও কাউকে কেন শনাক্ত করতে পারেনি সেটির কথাই তারা বারবার বলছিলেন। তো সব কিছু মিলে যদি বলে যে বলা চাই যে এই ছিল আমার কাছে রাজধানীর এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফার্মগেট এলাকায়। এ যেন ফুলের রাজ্য, 140 ধরনের ফুলের আভায় চোখ চুরানো মুগ্ধতা।
চট্টগ্রামের ফুল উৎসব নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। ৫৪ বছরের জঞ্জাল ১.৫ বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যতটুকু সম্ভব সংস্কারের কাজ করেছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় শীর্ষক সম্মেলনে এ কথা বলেন তিনি। বিগত ১.৫ বছরে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, সংস্কার মানেই কমিশন নয়, সংস্কার মানে কাজ, যা নিরলসভাবে করে চলেছে সরকার। এছাড়াও সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ায় প্রাণবৈচিত্র্য ফিরলেও কোনো পরিবেশবাদী এর বিপক্ষে দাঁড়ায়নি বলেও মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় 4টি নদী এবং 20টি খাল দূষণকারী 750 শিল্প প্রতিষ্ঠানকে শনাক্ত করে নিয়ন্ত্রণের প্রক্রিয়া চলমান বলেও জানান পরিবেশ উপদেষ্টা। ৫৪ বছরে যা হয় নাই তা 1 বছরে আপনাকে করে দিয়ে যেতে হবে, এটা হয়তো খুব একটা ফেয়ার একটা প্রসেস হচ্ছে না। কাজগুলো আমরা শুরু করেছি। আমাদের পরিবেশবাদী সংগঠনগুলো কি দাঁড়িয়েছে এবং বলেছে যে সেন্ট মার্টিনে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে তার প্রাণ বৈচিত্র্য, জীববৈচিত্র্য ফেরত আসছে, সেগুলো অব্যাহত রাখতে হবে। আগামী সরকারের কাছে এটা আমাদের দাবি। 4টা নদী এবং 20টা খাল পুনর্খনন, পুনরুদ্ধার, পাড়ের সৌন্দর্যবর্ধন, এই 750 শিল্প প্রতিষ্ঠানের মনিটরিং, 2-1টা ইটিপি স্থাপনের কাজ হবে। দুপুরের সময় আরো থাকছে। সপ্তাহ ব্যবধানে রাজধানীতে কেজিতে 20 টাকা বেড়েছে সবজির দাম। সরবরাহ ঘাটতির অজুহাত, কমছে ডাল ও দেশি পেঁয়াজের দর, স্থিতিশীল ডিম, ঊর্ধ্বমুখী মুরগির দাম। অন্য প্রসঙ্গ, ঘন কুয়াশায় সড়কে একের পর এক দুর্ঘটনা। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ গেল 3 জনের। কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে 2 জন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জেও দুর্ঘটনায় মারা গেছেন 1 জন, আহত হয়েছেন অন্তত 37 জন। ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 6 জনের, আহত হয়েছেন অন্তত 37 জন। মধ্যরাতে চট্টগ্রামের মিরসরাইয়ের ধুনঘাট এলাকায় চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ট্রাক বোঝাই ট্রাকের পেছনে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক নারীসহ 3 জন নিহত হন, আহত হন অন্তত 10 জন। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিল স্টারলাইন পরিবহন। কুমিল্লার ইলিয়টগঞ্জের তুর্নিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কায় বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির পেছনে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান বাসের 2 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহত 12 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় পূর্বাশা পরিবহনের একটি বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, নিহত হন 1 জন। এ সময় বাসের ভেতরে কয়েকজন যাত্রী আহত অবস্থায় আটকা পড়েন। সিরাজদি খান ও শ্রীনগর ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত 15 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে কুমিল্লায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ 4 জন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা চট্টগ্রামের মহাসড়কে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিমুখী সংঘর্ষে বাসে আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 2 শিশু ও 1 নারী এবং 1 জন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে শীত মৌসুমে নৌপথেও আতঙ্ক, ঘন কুয়াশা বাড়ছে দুর্ঘটনা, হতাহতের সংখ্যাও একেবারে কম নয়। মাঝ নদীতে হঠাৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক প্রতিকার পাওয়াও বেশ দুঃসাধ্য। দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ সুনির্দিষ্ট নির্দেশনা দিলেও মানছেন না লঞ্চ মালিকরা। এম এ আজিমের রিপোর্ট।
নৌপথে একের পর এক সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাচ্ছে যাত্রীবাহী লঞ্চ, বাড়ছে মৃতের সংখ্যা। নিরাপদ আর আরামদায়ক পরিবহনটি দিন দিন হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ। কিন্তু কেন? সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। শীত বাড়ছে, কুয়াশার ঘনত্ব গভীর হচ্ছে নদীপথে, বেড়েই চলছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশনায় বলা আছে, দৃষ্টিসীমা 100 মিটারের কম হলে কোনো অবস্থাতেই চালানো যাবে না নৌযান। 100 মিটারের বেশি হলে সচল রাখতে হবে যাত্রীবাহী লঞ্চের রাডার, VHF, জরুরি ও ফগ লাইট এবং হর্ন ব্যবস্থা। তবে নির্দেশনা কাগজে থাকলেও বাস্তবে না মানার প্রবণতা লঞ্চ পরিচালকদের। রাডার, ফগলাইট বা ইকো সাউন্ডার ছাড়াই ঝুঁকি নিয়ে চলছে নৌযানগুলো। তবে হাজারো মানুষের জীবন ঝুঁকিতে ফেলা এসব লঞ্চ কর্তৃপক্ষের অজুহাতের শেষ নেই। এবছর এটা করছে বেশি, মানে রাডারের উপরে BWT জোরটা বেশি দিছে, তো লাগাবো আমরাও। একটা রাডার লাগাইতে প্রায় 3-4 লাখ টাকার উপরে জায়গা। 4 লাখ টাকা তো বলার সাথে সাথেই হয় না। আর রাডারের মনিটরের জন্য আগে অর্ডার করতে হয়, তারপরে আস্তে আস্তে একটু সময় লাগে। আমরা চেষ্টা করতেছি লাগানোর জন্য। এদিকে যারাও নির্দেশনা মেনে লঞ্চ চালাচ্ছেন তাদের দাবি, নিয়ম অমান্যকারীদের কারণে নৌপথে বাড়ছে ঝুঁকি। মুষ্টিমেয় কিছু জাহাজে মানে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে আর বাকিগুলোই নাই। সেক্ষেত্রে আমরা চলার পথে আমরা যদি রাইট চলি এবং BHFও কথা বলি, দেখে সব কিছু যন্ত্রপাতি দিয়ে ওদের সাথে করি, কিন্তু তারপরও ওরা তো আমাদের দেখতেছে না। আমরা দেখতেছি কিন্তু ওরা দেখতেছে না, যার কারণে আমরা সবসময় ঝুঁকির ভিতর থাকি। তবে অভ্যন্তরীণ নৌ চলাচল আইন 2021-এ সুনির্দিষ্টভাবে রাডার, ফগ লাইট, ইকো সাউন্ডার বা ফগ হর্ন বাধ্যতামূলক করা হয়নি, যেমন তেমনি ব্যবহার না করলে শাস্তির বিধানও রাখা হয়নি। তাই দুর্ঘটনা কমাতে কঠোর হতে পারছেন না নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ। আমরা যে নির্দেশনা বলে দিই, এই নির্দেশনাগুলি তারা পালন করে না ভালোভাবে। রাডার এগুলি আমরা মানে কম্পালসারি ডিজি শিপিংয়ের মাধ্যমে এগুলি কম্পালসারি করব, ঠিক আছে। এটা আশা করি আগামী বছর আমরা মানে চেষ্টা করব যে ওদেরকে রিকোয়েস্ট করে এগুলি করার জন্য। সবশেষ 26 ডিসেম্বর মধ্যরাতে MV জাকির সম্রাট ও অ্যাডভেঞ্চার লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়, আহত হন অনেকে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ UTAP। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতিহা পাঠ করেন দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও সমমনা শিক্ষকরা। পরে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে UTAP নেতারা বলেন, বেগম জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দুপুরের সময় আরো থাকছে, দিল্লিতে অমিত শাহর অফিসের সামনে বিক্ষোভ, তৃণমূলের 8 নেতাকর্মী আটক। পশ্চিমবঙ্গে মমতার দলীয় তথ্য প্রযুক্তি দপ্তরের কর্ণধারের কার্যালয়ে তল্লাশির প্রতিবাদ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। বৈঠকে ডক্টর খলিলুর রহমান জেমিসন গ্রিয়ারের কাছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি কমাতে নানা অগ্রগতির কথা তুলে ধরেন। নিরাপত্তা উপদেষ্টা ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি 20% ট্যারিফ কমানোর অনুরোধ করেন। পরে এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন গ্রিয়ার। ডক্টর খলিলুরের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় 10 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সবজি। সরবরাহ ঘাটতিকে দোষছেন বিক্রেতারা। বাজারে নানা রকম সবজির পসরা, থরে থরে সবজি সাজানো থাকলেও সপ্তাহ ব্যবধানে দাম কেজিতে 10 থেকে 30 টাকা কেন বেড়েছে এমন প্রশ্ন করতে যোগান কমে যাওয়াকে সামনে আনছেন বিক্রেতারা। কুয়াশা অনেকটা ফলন নষ্ট হয়েছে, ফলন নষ্ট হওয়ার কারণে আমরা ফুলকপি পাতাকপির দামটা বাড়ছে। গত সপ্তাহের তুলনায় অন্যান্য সবজি মোটামুটি আমার মনে হয় যে অতটা কমছে মনে হয় না, মোটামুটি বাড়তির দিকে, ঊর্ধ্বগতির দিকে। বিক্রেতাদের এমন দাবি মানতে নারাজ ক্রেতারা। দাম প্রতিনিয়ত বাড়তেছে। আপনার হচ্ছে লাস্ট উইকে যখন আসলাম তখন সবজি এভারেজের যে প্রাইস ছিল এই উইকে এভারেজে প্রতিটাতে আপনার 10-15 টাকা বেশি পাচ্ছি আমি। পাইকাররা আছে যারা সিন্ডিকেট করে, সেই সিন্ডিকেটটা আমাদের ভাঙতে হবে। সেই সিন্ডিকেটটা ভাঙলে সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে বলে মনে হয়। এদিকে আমিষের বাজারে ডিমের দাম স্থিতিশীল থাকলেও একটু একটু করে বাড়তে শুরু করেছে মুরগির দাম। ব্রয়লার সহ সব ধরনের মুরগি কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে। ব্রয়লার, পাকিস্তানি এবং আপনার দেশিটা কেজিতে 20 টাকা 30 টাকা বাইছে। এটা বাড়ার কারণে হলে আপনার মনে করেন অনেক টাইমে কুয়াশার কারণে গাড়ি কম লাগে, এ কারণে আমরা বাজার মাল পুরা ঢুকতে পারে না। সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বাড়ায় বেড়েছে মাছের দামও। তবে কিছুটা স্বস্তি দেখা গেছে পেঁয়াজ ও ডালের দামে। দেশি পেঁয়াজ কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 45 টাকায়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় নজর কাটছে দেশি বিদেশি ভিন্ন ধর্মী নানা পণ্য। নানা রকম অফার দিয়ে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছেন স্টল প্রতিনিধিরা। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার সকাল থেকেই মেলায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। সঙ্গে এনেছেন পরিবারের ছোট্ট সোনামণিদেরও। অনেক আনন্দ লাগতেছে, পরিবার পরিজন নিয়ে এসেছি বাণিজ্য মেলায়, ঘুরে দেখব এবং আনন্দ করব। অনেক খুশি লাগতেছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলাম বাণিজ্য মেলায়। শুক্রবার যেহেতু ছুটির দিন, ফ্যামিলি নিয়ে আসছি। আমার মেয়ের প্রথম ট্রেড ফেয়ারে আসছে। আমি আমার আব্বু আম্মুর সাথে বাণিজ্য মেলায় খেলতে এসেছি, মার সাথে, বাবার সাথে। কি কি কিনেছো? আমি ডোনাট কিনছি। এবারের বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে কাশ্মীরি শাল, জামা, কার্পেট, তুর্কি মোজাইক ল্যাম্প আর রঙিন ঘর সাজানোর জিনিস। ঘুরতে আসা নারীদের বেশি টানছে অ্যালুমিনিয়ামের দোকানগুলো। ডিনার সেট কেনার ইচ্ছা আছে, তারপরে মেয়ের জন্য ব্যাগ কিনবো, তারপরে বাবুর জন্য কিছু কিনবো। আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে একটা ইমেজটা এখনো ফুটে ওঠেনি। এদিকে রাজধানীর যানজট এড়াতে অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক বাইকের দিকে। আবার জ্বালানির বিকল্প হিসেবে এই বাইকগুলোকে বেশি সহজলভ্য ভাবছেন তারা। মেয়েরা আসলে রিক্সায় করে এদিক ওদিকে যায়, রিক্সা পায় না, রিক্সাওয়ালা কোন দিকে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে, তার চেয়ে মনে হয় নিজের একটা বাইক থাকলে ভালো হতো। ছেলে এবং মেয়ে, ছোট বড় সবাই অনেক ভিড় এবং আমাদের মডেল অনেক সবার পছন্দ। গেল 6 দিনে কাঙ্ক্ষিত বেচাকেনা না হলেও আজ ভিড় বেশি হওয়ায় ভালো ব্যবসার আশা করছেন স্টল প্রতিনিধিরা। আশা করছি যে ভালো বেচাকেনা হবে, কাস্টমার আসবে। আশা করছি আক্তারের যে পশ কাস্টমারগুলো অবশ্যই আমরা আজকে পাবো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলেও আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি উঠেছে। রাজধানী তেহরান সহ দেশ জুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। দেশের 31টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট। চলমান বিক্ষোভ সহিংসতায় নিরাপত্তা বাহিনী সদস্য সহ অন্তত 45 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রণক্ষেত্রে পরিণত হয় ইরান। বিভিন্ন শহরে সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাজধানী তেহরান সহ শতাধিক শহরে লাখো মানুষ বিক্ষোভে যোগ দেন। এদিন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারীরা। পাশাপাশি নির্বাসিত যুবরাজ পাহলভির পক্ষেও স্লোগান দেন অনেকে। তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে চলমান বিক্ষোভের মধ্যেই ইরান জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। অনলাইন নজরদারি সংস্থা নেটব্লক্স জানায়, দেশ জুড়ে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে গৃহীত একাধিক ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতার অংশ। এদিকে ইরানের নিরাপত্তা বাহিনী হত্যা বন্ধ না করলে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিপ্রিয় প্রতিবাদকারীদের লক্ষ্য করলে কঠোর জবাব দেয়া হবে। পাশাপাশি আন্দোলনকারীদের সাহসী আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।
ইউরোপের নেতারাও ইরানের নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। স্বাধীনভাবে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা করতে ইরানের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। গেল ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথম বিক্ষোভ শুরু করে। এরপর তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত হয়েছেন অনেকে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেস। এ সময় আটক করা হয় মহুয়া মৈত্র সহ তৃণমূলের 8 এমপিকে। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয়ক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও এর কর্ণধারের বাসভবনে তল্লাশির প্রতিবাদে শুক্রবার সকালে অমিত শাহের কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির বেশ কয়েকজন এমপি। পরে পুলিশ তাদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয়। খেলার খবর। ক্রিকেটের রাজনীতি টানা উচিত নয়। ভারত বাংলাদেশ চলমান টানাপোড়েনে মোস্তাফিজুর রহমানের পাশে আছেন তার রংপুর রাইডার্স সতীর্থ ডেভিড মালান। চলতি আসরে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্সে মুগ্ধ সাবেক ইংলিশ ব্যাটার। ডেভিড মালান রংপুর রাইডার্সের হয়ে খেলছেন এবছরও এবং সবশেষ বিপিএলও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার সঙ্গে কথা বলবো এবার রংপুরের হয়ে তার কি প্ল্যানিং। দিস ইজ ইউর 6th season if I'm not wrong in BPL. Is it a second home? Yeah, I think I'm close to qualifying for Bangladesh. বাংলাদেশের নাগরিকত্বের জন্য মনে হয় আমি এখন যোগ্য। যদি বাংলাদেশের কোনো বয়স্ক বাঁহাতি ব্যাটার দরকার হয় তাহলে আমি প্রস্তুত। Old left-handed batter, I'm available. ইংল্যান্ডের ক্রিকেটারদের বিপিএলে খুব একটা দেখা যায় না, তবে ডেভিড মালান ব্যতিক্রম। দেশের বাইরে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, যা নিয়ে আলাদা ভালো লাগা কাজ করে এই ইংলিশ ব্যাটারের। এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। বিপিএলের গেল 2 টুর্নামেন্টের শিরোপা ছুঁয়ে দেখেছেন মালান। এবার লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। আমি বিপিএলের শেষ 2 মৌসুমে কুমিল্লা ও বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। আশা করছি এবারও শিরোপা জিতব। দলের জয়ে অবদান রাখতে চাই। এবার আমাদের স্কোয়াডটাও ভালো। আশা করছি জাতীয় দলের হয়ে খেলা শেষে বাকিরা ফিরলে আমরা আরও ভালো খেলব। মালানের রংপুর রাইডার্স সতীর্থ মোস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে। ক্রিকেটে রাজনীতিকরণে দেশ বিদেশের অনেক খেলোয়াড়ই দেখিয়েছেন বিরূপ প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে মোস্তাফিজের পাশেই আছেন ডেভিড মালান। আমার মতে খেলাধুলায় কখনোই রাজনীতি আনা উচিত নয়। এটা সংশ্লিষ্ট দল ও খেলোয়াড়দের জন্য খুবই হতাশার। এসব নিয়ে আপনি কিছুই করতে পারবো না। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ রাইডার্স জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ম্যাচ উইনিং বেশ কয়েকটি ইনিংস। ক্যারিয়ারের সায়ান্নে এসেও মাহমুদুল্লাহর নিবেদন দেখে মুগ্ধ ইংলিশ ব্যাটার। প্রশংসা করেছেন মুশফিকুর রহিমেরও। মাহমুদুল্লাহ অসাধারণ খেলোয়াড়। আমি ভাগ্যবান মাহমুদুল্লাহর সঙ্গে বিপিএলে খেলেছি। সে আমার দেখা সেরা প্রতিযোগীদের একজন। ওর মধ্যে সবসময় জয়ের ক্ষুধা কাজ করে। সে আর মুশফিক আমার দেখা সবচেয়ে নিবেদিত প্রাণ খেলোয়াড়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এবার ফুলের রাজ্যের খবর। 140 ধরনের লক্ষাধিক ফুলের সমারোহ দেখে মনে হবে যেন রঙিন গালিচা। চট্টগ্রামে ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী দেশের বৃহত্তম ফুল উৎসব। এবারও 15 থেকে 20 লাখ দর্শনার্থী সমাগমের আশা প্রশাসনের। এ যেন এক ফুলের রাজ্য, যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। মাসব্যাপী ফুল উৎসব ঘিরে লক্ষাধিক ফুলের সমারোহে সেজেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক। দেশি বিদেশি 140 ধরনের রঙিন ফুলে সেজেছে মেলা প্রাঙ্গণ। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে চতুর্থবারের মতো এই ফুল উৎসবের উদ্বোধন করা হয়। এবার 194 একর বিস্তৃত ডিসি পার্কে ফুলের গালিচায় সাজিয়ে তোলা হয়েছে। একটা পরিত্যক্ত জায়গায় যত্ন করলে যে এত সুন্দর একটা প্লেস হয় সেটা না আসলে বোঝা যাবে না। যতটুকু দেখছি অনেক এনজয় করছি, ভালো লাগছে চারপাশ দেখি। আশা করব চট্টগ্রামবাসীর জন্য এই পার্কটি হবে একটি অসাধারণ পার্ক, যেটা পুরো বাংলাদেশে আর কোথাও আমার মনে হয় না এরকম সুন্দর পার্ক থাকবে। ফুল উৎসব কেন্দ্র করে দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন সহ ক্লাইম্বিং ট্রি। সেই সঙ্গে থাকছে গ্রামীণ মেলা, বই ও ঘুড়ি উৎসব।
মাসব্যাপী আয়োজনে 15 থেকে 20 লাখ মানুষের সমাগমের আশা আয়োজকদের। আমাদের বাড়ির সামনে যে ফুলগুলো আছে সেগুলো সাধারণত গোলাপ, জবা এইসব ফুল নিয়ে বা রজনীগন্ধা এগুলো দেখে আমরা অভ্যস্ত। এর বাইরেও যে আমাদের দেশে আরো অনেক ফুল আছে, আমাদের এখানে যারা ইয়াং জেনারেশন তারা আসবে, তারা ফুলগুলোকে চিনবে। সারা বাংলাদেশে বিভিন্ন যেখানে যে আপনার একটা প্রাকৃতিক সুন্দর বিষয় আছে, এত বিশাল বিভিন্ন প্রকার ফুলের যে সমারোহ, এটা মানে যে কোনো পর্যটককে আকর্ষণ করে। এবারের মেলায় প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাবনা 1 ও 2 আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। সীমানা জটিলতায় আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত, দ্রুত সমাধান চান এলাকাবাসী ও নেতাকর্মীরা। মুসাব্বির হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর পদক্ষেপ নেই সরকারের, অভিযোগ মির্জা ফখরুলের। এবং কুমিল্লার বাস, অটোরিকশা, মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত 4। চট্টগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ গেল 3 জনের। এ ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।